প্রচুর বোমা ফাটছে আশেপাশে। না না, কালী পুজো নয়, কালী পুজোতে বোমা ফাটানো বন্ধ আমাদের জন্য, কিন্তু যারা ওয়ার্ল্ড লিডার, বিশ্বের বড় বড় নেতা, তাদের জন্য এইসব ব্যান ট্যান কিছু নেই। তারা যখন তখন যেখানে সেখানে বোম টোম ছুটতে পারে, আতশবাজি দেখাতেই পারে, এবং আমাদের দেখতে হবে, সেটা কিছু করার নেই। পৃথিবীর কোন প্রান্তে কোথায় বোমা ফাটছে না ফাটছে সে নিয়ে কথা হবে, তবে ঘরের সামনে যেটা হলো এই কয়েকদিন আগে সেটা নিয়ে একটু বলে নিই। কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল, যেটা হওয়া অবশ্যম্ভাবী। ঘাস ফুল ছাড়া এই রাজ্যে অন্য কোনো ফুলের টিআরপি নেই, আমরা জানি সেটা। একটা বিধানসভা ভোটের উপনির্বাচন, সেই উপনির্বাচনে জিতে গেছি বলে সেলিব্রেশন তো বানতা হয়। আর সেই সেলিব্রেশন বা উৎসব পালন হচ্ছে কিভাবে? আশেপাশে যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদের বাড়িতে বোমাবাজি করে। বাড়ির দেওয়ালের চিত্র, এই হচ্ছে উৎসবের নমুনা। তুমি দেখো এইখানে বোম মারা হয়েছে, বাড়ির দেওয়ালে বোম চার্জ করা হয়েছে। বাড়ির রং যথেষ্ট ভালো, কিন্তু বাড়িতে বোম চার্জ করা হয়েছে। তুমি দেখো হচ্ছে চালে সকেট বোমা মেরেছে। আর এই ঘটনায় প্রাণ গেল 12 বছরের তামান্না খাতুনের। পুলিশ এখন অবধি এই ঘটনাতে 4 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। একটি বিধানসভা ক্ষেত্রের একটা উপনির্বাচন হচ্ছে, সেই উপনির্বাচনে যে রাজনৈতিক দল জয়ী হচ্ছে তার বিজয় উল্লাসের জন্য বলি হচ্ছে নাবালিকা। এই কদিন আগে আমরা অনেক মিছিল টিছিল দেখলাম না অভয়ার কাণ্ড নিয়ে? রাজ্যে মহিলাদের অধিকার, মহিলাদের সুরক্ষা, এসব নিয়ে কত বড় বড় প্রশ্ন উঠল, অনেক বড় বড় উত্তরও পেলাম অনেক বড় বড় ব্যক্তিদের কাছ থেকে। কিন্তু তারপরেও দেখলাম এই ছোট্ট শিশুটি প্রাণ হারালো, তার কারণ রাজ্যে শাসক দলের বিজয় উল্লাস। অর্থাৎ একটা কথা খুব পরিষ্কার হয়ে গিয়েছে, এই রাজ্যে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। এবার ওই যে আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, নিউটনের প্রথম গতিসূত্র মেনে তদন্ত চলবে, চলতেই থাকবে অনন্তকাল ধরে। বাড়ির দেওয়ালের চিত্র, এই হচ্ছে উৎসবের নমুনা। তুমি দেখো এই যে নদিয়ার কালীগঞ্জে বিস্ফোরণ হচ্ছে, বোমাবাজি হচ্ছে, এ তো আমাদের ঘরের পাশে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সময় বোমাবাজি হয়ে চলেছে। এই সমস্ত বোমাবাজিতে একটা জিনিস খুব কমন, যারা শক্তিশালী, যারা শক্তিধর, তারাই কিন্তু বোমাবাজিটা শুরু করছে। পৃথিবীর মানচিত্রে এই অংশটাকে বলা হয় মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট। এই মুহূর্তে মিডল ইস্টের আকাশ বাতাস সমস্ত কিছু বারুদের গন্ধে ভরে রয়েছে। এই মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টেই প্রাচীন অনেক জাতি, অনেক সভ্যতা গড়ে উঠেছে, এবং সবথেকে বেশি উল্লেখযোগ্য ইসলাম ধর্ম এই জায়গাতে আধিপত্য বিস্তার করেছে। এখানে প্রায় 57টি মুসলিম দেশ রয়েছে। আশেপাশে এতগুলো মুসলমান দেশের মধ্যে এইটুকু একটা জায়গা ছোট্ট, সেইটুকু জায়গাতে 1948 সালে ইহুদিদেরকে নিয়ে এসে বসানো হয়। পরে বলছি কারা নিয়ে এসে বসিয়েছিল। ইহুদিদেরকে একটা দেশ তৈরি করে দেওয়া হয়, দেশটার নাম ইসরায়েল। যদিও যখন তৈরি হয়েছিল তখন দেশটার নাম ইসরায়েল ছিল না। প্রথমে তেল আবিব বলে যে জায়গাটা রয়েছে সেখানেই ইহুদিরা এসে থাকতে শুরু করে। আমরা জানি জার্মানিতে ইহুদিদের ওপর প্রচুর অত্যাচার হয়েছে, এছাড়াও তার আগেও ইহুদিদের ওপর অত্যাচারের অনেক যে ইতিহাস, সেটা পুরনো, সেটা একটা আলাদা বিষয়, সেটা একটা আলাদা ডিবেট হতে পারে সেই নিয়ে। কিন্তু 1948 সালে এই মুসলিম বেল্ট যে এরিয়াটা, সেই জায়গার মধ্যে ইহুদিদেরকে নিয়ে এসে বস করায় আমেরিকা, এবং আজ অবধি আমেরিকা তাকে লালন পালন করে চলেছে। 1948 থেকে ধীরে ধীরে লড়াই করে 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 প্যালেস্টাইন নামক একটা দেশকে শেষ করে দিয়েছে ইসরায়েল। আর এই যে জাতিকে কেন্দ্র করে এই ইসরায়েল গড়ে উঠেছে দেশটা, ইহুদি জাতি, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর যে কোনো বিখ্যাত ব্যক্তির নাম নিয়ে নিন, সেটা জেফ বেজোস হতে পারে, সেটা মার্ক জুকারবার্গ হতে পারে, তারা প্রত্যেকে যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, তারা হচ্ছেন ইহুদি। আমেরিকার সাহায্য নিয়ে খুব ধীরে ধীরে ইহুদিরা বা ইসরায়েল নিজেদেরকে শক্তিশালী করেছে, সামরিক দিক থেকে শক্তিশালী করেছে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সব রকমভাবে এই মুহূর্তে তারা শক্তিশালী দেশ বলে পরিগণিত হয়। এবার দেখুন, শক্তিশালী হওয়া আর শক্তিশালী বলে প্রচার চালানো দুটো কিন্তু একদম আলাদা বিষয়। ইসরায়েল মনে করে যে তাদের এই ইসরায়েল দেশ বানানোর পথের কাঁটা হচ্ছে ইরান, ইরাক, এই সমস্ত দেশগুলো আর কি, যারা আশেপাশে মিডল ইস্ট কান্ট্রিজগুলো রয়েছে, এবং তাদের থেকে সাপোর্ট পাওয়া যে সমস্ত সংগঠন রয়েছে, আতঙ্কবাদী সংগঠন বলে মনে করা হয় তাদেরকে। তারা আবার নিজেরা নিজেদেরকে মনে করে আমরা হচ্ছে বিপ্লবী, যেমন ধরুন হামাস, হিজবুল্লাহ, হুতি, এই ধরনের যোদ্ধারা বা এই ধরনের মিলিটেন্ট গ্রুপস, তারা হচ্ছে ইসরায়েলের পথের কাঁটা, এবং ইসরায়েল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 2 বছর আগে এই প্যালেস্টাইনের গাজা স্ট্রিপে অবস্থিত হামাস জঙ্গি সংগঠন বা আতঙ্কবাদী সংগঠন বা বিপ্লবী সংগঠন, যেভাবে আপনি মনে করেন আর কি, সেই হামাস ইসরায়েলের ওপর হামলা চালায়। তার বদলে 2 বছর ধরে ক্রমাগত গাজার ওপর, এই গাজা স্ট্রিপের ওপর বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েল।
কতজন হামাসের মিলিটেন্ট বা আতঙ্কবাদী বা বিপ্লবী মারা গেছে তার কোনো হিসেব নেই। হামাসের একজন হেড মারা গেছে বা অনেক হেড মারা গেছে বলে দাবি করেছে ইসরায়েল, কিন্তু হামাস একটা এমন সংগঠন যে সংগঠন আইডিওলজিতে চলে, একটি বিশেষ বিচার ধারা দ্বারা অনুপ্রাণিত কাইন্ড অফ থিং আর কি, অনুপ্রেরণাতে তারা অনুপ্রাণিত। তো এই ধরনের কোনো সংগঠনের কোনো মাথাকে মেরে দিলে যে পরবর্তীকালে আবার কোনো মাথা জন্মাবে না তার কোনো গ্যারেন্টি এমনিতেও থাকে না। যাই হোক, এই হামাসকে খতম করার চক্করে গাজা স্ট্রিপে যে সমস্ত সাধারণ মানুষের ঘর বাড়ি সেই সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। হাসপাতাল, স্কুল, কলেজ, অফিস, যে পাবলিক ট্রান্সপোর্ট, এই সমস্ত কিছুর উপর হামলা চালিয়েছে ইসরায়েল। Hi everyone, this is Bisan. I am still alive and talking to you from Gaza Strip, where more than 70% of the residential buildings were destroyed in a 1 year of ongoing genocide. But the question now is, where can the people who used to live in these neighborhoods and survived the destruction and the genocide live after all of this? 2 বছর পর যখন প্রায় এই প্যালেস্টাইন দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে চলেছে, তখন এবার ইরানের পেছনে লেগেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি যে এই যে হামাস, হিজবুল্লাহ বা হুতি যে সমস্ত রেবেলিয়ান গ্রুপগুলো রয়েছে তাদেরকে নাকি অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরান। যদিও এ বিষয়ে কোনো সঠিক তথ্য প্রমাণ ইসরায়েলের কাছে নেই, কেননা যতবারই কোনো রকম প্রক্সি ওয়ারের কথা ইসরায়েল বলেছে যে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সংগঠন লড়াই করছে, ইসরায়েল কিন্তু প্রমাণ করতে পারেনি কোনোবারই যে তার পেছনে কোনো মুসলিম দেশ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইরানের পেছন এবার মারতে চলেছে ইসরায়েলের একটা ব্যাপার স্যাপার শোনা যাচ্ছে। এবার ইরান একটা এমন দেশ, দেখুন ও বরাবরই এই দেশটা আমেরিকার থেকে অনেক দূরে থেকেছে। হ্যাঁ, বহু আগে হয়তো ইরানের সাথে সম্পর্ক থেকে থাকবে আমেরিকার, কিন্তু যখন একবার চুক্তি ভঙ্গ করেছে বা চুক্তি রদ হয়ে গেছে কোনো রকম ইরান বা আমেরিকার মধ্যে, তারপর কিন্তু এদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি আর। এবং ইরানের রকেটের যে বলবো কি রকেটের যে স্টক ইরান করে রেখেছে এটা আমরা সবাই জানি। ইরানের কাছ থেকে রাশিয়া পর্যন্ত রকেট কেনে। গত 13ই জুন ইসরায়েল যখন অতর্কিতে হামলা চালালো ইরানের ওপর, ইরানের বিভিন্ন যে অ্যাটমিক স্ট্রাকচারগুলো বা নিউক্লিয়ার ফেসিলিটি যেগুলো রয়েছে যেখানে পরমাণু বোমা নিয়ে রিসার্চ করা হয়, তারপরে আমরা দেখতে পেলাম ইরান ক্রমাগত হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। এবং এই হামলা চালানোর জন্য তারা ব্যবহার করেছে ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল, সুপারসনিক মিসাইল এবং তথাকথিত যে আয়রন ডোম, যেটা নিয়ে ইসরায়েল খুব গর্ব করে যে আমাদের আকাশ হচ্ছে অভেদ্য, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেই এই এয়ার ডিফেন্স সিস্টেম আমরা দেখেছি ভেঙে পড়েছে। এই ধরনের ভিডিও আমরা দেখতে পেলাম যখন ইসরায়েলের আকাশ ভেদ করে ইরানের রকেট ঢুকে পড়েছিল। ইসরায়েল ভেবেছিল যে ইরানও বোধহয় গাজার মতন একটা গরিব দেশ, হ্যাঁ, ওই গাজাতে যেরকম আমরা বোমা বর্ষণ করেছি সেরকমই বোমা বর্ষণ করে বেরিয়ে চলে আসবো ইরান থেকে। কিন্তু ইরান যে পাল্টা হামলা করবে এটা ইসরায়েল আশা করেনি, বা ইরানের হামলা যেভাবে সামলাতে গিয়ে ব্যর্থ হবে ইসরায়েল সেটাও হয়তো তারা ভেবেছিল না। তার জন্য তারা কি করেছে, তাদের বরাবরের যে অবৈধ বাবা রয়েছে আমেরিকা, তাকে ডেকে পাঠিয়েছে ইরানের ওপর হামলা করার জন্য। এবং আমেরিকা কি করেছে, আমেরিকাতে এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে তিনি নাকি নোবেল শান্তি পুরস্কার পাবেন, তার দাবিদার তিনি। নোবেল শান্তি পুরস্কার তিনি কীভাবে পাবেন? ইরানের ওপর বোম ফেলে। কি বোম ফেলা হয়েছে? দু টাইপের বোম ফেলা হয়েছে। ওরা এগুলোকে বলা হয় বাংকার বাস্টার বম্বার, যেগুলো নাকি মাটির তলায় 60 থেকে 100 মিটার অবধি ভেতরে যেতে পারে। এবং অত্যাধুনিক B-2 বম্বার প্লেন ব্যবহার করেছে আমেরিকা। এই কিছুটা এরকম দেখতে এই প্লেনটা 13,000 কেজির করে এক একটা বোমের ওজন, এরকম 12খানা বোম ফেলেছে ইরানের ওপর আমেরিকা। ভাবুন আমেরিকা কত বড় শান্তির ছেলে। আমেরিকার দাবি এই বোম ফেলে বা এই বোম মেরে নাকি ইরানের যতগুলো নিউক্লিয়ার সাইট ছিল যেখানে যেখানে রিসার্চ হচ্ছিল এই সব অ্যাটমিক বোম নিয়ে সমস্ত কিছু ধ্বংস করে ফেলে দিয়ে সব আমেরিকা একদম উড়িয়ে পুরো নেস্তানাবুদ করে দিয়েছে। পরবর্তীকালে স্যাটেলাইট ইমেজ এলো যেখানে দেখা গেল যে প্রায় 400 কেজি ইউরেনিয়াম বাঁচিয়ে নিয়েছে ইরান। তার একটা ফটো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো ট্রাক একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং ইরানের দাবি যে তার যে নিউক্লিয়ার যে শক্তি যতটুকু তার কাছে ছিল সেটা মোটামুটি পুরোটাই সে বাঁচিয়ে নিয়েছে। তাহলে কাকা বোম মারলো কী করতে? আমেরিকার যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে তার হেড, তার চিফ, তিনি নিজে বলেছিলেন যে ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করছে তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। এমনকি আন্তর্জাতিক সংস্থা IAEA, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যাদের কাজই হচ্ছে গিয়ে সব দেশে দেশে গিয়ে দেখে আসা যে ভাই তুমি আদৌ কিছু তৈরি করছো পারমাণবিক অস্ত্র বা কী কাজ করছো তুমি দেখে আসি আমি গিয়ে। তো তারা পর্যন্ত দাবি করেছে যে ইরান কোনো ধরনের কোনো পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। ডোনাল্ড ট্রাম্প বলছে সব ফালতু কথা,
আমার নোবেল পুরস্কার চাই, তাই আমি বিটু বোম্বার প্লেন পাঠাবো আর ইরানের পরমাণুর যে ঘাঁটি সেগুলো ধ্বংস করব, বোম ফেলে ধ্বংস করে একটা দেশের ওপর রীতিমতো হামলা চালিয়ে আমি নোবেল শান্তি পুরস্কার চাই। এবার এই সমস্ত কিছু একটু কনফিউজিং লাগতে পারে আপনাদের কাছে, এটা যদি আপনাকে ম্যাপ দেখিয়ে বোঝায় আপনার বুঝতে সুবিধা হবে। এই যে মিডল ইস্টে যতগুলো দেশ দেখছেন মধ্যপ্রাচ্যের, এই যতগুলো দেশ আছে তাদের কাছে তেল আছে প্রচুর, তাদের কাছে গ্যাস আছে প্রচুর, মানে বলতে পারেন যে এই দেশগুলোর দয়াতেই আর কি, বা এই দেশগুলোর ফলে আমাদের যে এই যে এত ইন্ডাস্ট্রি রয়েছে, হ্যাঁ, কেননা তেল না থাকলে ইন্ডাস্ট্রি চলবে না, গ্যাস না থাকলে মানুষ কী করে বাঁচবে, গাড়ি চলবে কী করে, ট্রান্সপোর্টেশন হবে কী করে, অনেক কিছু ব্যবস্থা রয়েছে। তো মধ্যপ্রাচ্যের তেলের ওপর গোটা বিশ্ব নির্ভর করে। অথচ শক্তির দিক থেকে দেখতে গেলে আমেরিকা একটা শক্তিধর দেশ, উল্টো দিকে চীন একটা শক্তিধর দেশ, রাশিয়া একটা শক্তিধর দেশ, কিন্তু মাঝখানে যে মধ্যপ্রাচ্য সেখানে কোনো শক্তিধর দেশ নেই। তার কারণ এখানে কোনো দেশের কাছে পরমাণু অস্ত্র নেই। যদি ইরানের কাছে পরমাণু অস্ত্র চলে আসে তাহলে একটা পাওয়ার ব্যালেন্স তৈরি হবে। কিভাবে পাওয়ার ব্যালেন্স তৈরি হবে? না, ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, এটা আমরা সবাই জানি, যদিও আমেরিকার অবৈধ সন্তান, তো আমেরিকা এসব মানবে টানবে না, এটা সবাই জানে যে ইসরায়েল পরমাণু শক্তিধর দেশ। সুতরাং ইসরায়েলের মাধ্যমে আমেরিকা অনেক কিছুই করতে পারে মিডল ইস্টে, এবং করছেও। তেলের দামকে কন্ট্রোল করা থেকে শুরু করে হুমকি টুমকি দেওয়া, এই ট্যাক্স বসিয়ে দেবো, সেই করে দেবো, হ্যান ত্যান উতুসুক, এতদিন ধরে আমরা দেখে আসছিলাম। এবার ইসরায়েল আর প্যালেস্টাইনের এই কনফ্লিক্টটাকে কাজে লাগিয়ে আমেরিকা ঢুকতে চাইছে মিডল ইস্টে, এবং তার জন্যই ইরানের ওপর ইসরায়েলকে দিয়ে হামলা করানো হয়েছে, এবং তারপরে আমেরিকা ময়দানে নেমেছে। আপাতত এরকমই পুরো গল্প বলে মনে হয়। আর আমেরিকা ইরানে বোম ফেলে যে কোনো নিউক্লিয়ার ফেসিলিটিকে ধ্বংস করতে পারেনি বা পরমাণু কেন্দ্রকে ধ্বংস করতে পারেনি, তার প্রমাণ হচ্ছে যে কোনো রেডিয়েশন দেখতে পাওয়া যায়নি কোনো স্যাটেলাইট ইমেজে। ওই পাহাড়ে গিয়ে বোম ফেলে এসছে আমেরিকা। আর তার জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যারা নাগরিক তাদের কোটি কোটি ডলার খরচা করে 37 ঘন্টা ধরে B2 বোম্বার এবং তার সাথে আরও কতগুলো বড় বড় ফাইটার জেট ফেট সমস্ত কিছু উড়িয়ে টুড়িয়ে দিয়ে এতগুলো বোম ফোম ফেলে দিয়ে এলো কি না, খালি আতশবাজি দেখানোর জন্য। এবার ইরানও এই হামলার জবাব দিতে শুরু করেছে আমেরিকাকে, অর্থাৎ ইরান এখন দুমুখী লড়াই লড়ছে। একটা লড়াই চলছে তার ইসরায়েলের সাথে, ইসরায়েলেও তেল আবিব সহ হাইফা যে সমস্ত জায়গাগুলো ছিল সেখানে বোম ব্লাস্টিং করেছে ইরান, এবং আমেরিকার অবধি তো পৌঁছতে পারবে না, কারণ দূরত্বটা অনেক বেশি ইরান থেকে আমেরিকার। তাই ইরানের সব থেকে কাছের যে দেশগুলো, যেমন ধরুন ওমান, কাতার, এই সমস্ত দেশে যেখানে যেখানে আমেরিকার এয়ার বেস রয়েছে বা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেইগুলোকে টার্গেট করেছে ইরান। আর এখন অবধি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন অবধি পাওয়া খবর অনুযায়ী এই ইসরায়েল এবং ইরান এবং আমেরিকার মধ্যে আপাতত যুদ্ধ স্থগিতই রয়েছে। কেউ কারোর বিরুদ্ধে কোনো বোম থ্রেট বা কিছু দিচ্ছে না, যদিও ইরান বলেছে যে সে এত সহজে যুদ্ধবিরতি ঘোষণা করবে না, এবং যদি সেটা করতে হয় তাহলে ইরানের শর্তে করতে হবে, আমেরিকার শর্তে হবে না। এবার এই সমস্ত কিছু যুদ্ধ, এই যে মিসাইল, এই যে হাইপারসনিক, সুপারসনিক, এয়ার ডিফেন্স সিস্টেম, হ্যানা ত্যানা, এই যে এত কথা আপনাদেরকে বললাম, বা ধরুন এই নদিয়ার কালীগঞ্জে যে বোমের কথা আপনাদেরকে বললাম, এর থেকে একটাই জিনিস পরিষ্কার হয়ে যায় সবার কাছেই, সবার সামনেই, যে বাস্তব কথাটা কেউ মানতে চায় না, সেটা হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। কোনো রাষ্ট্র নেতার কিন্তু প্রাণ যাবে না এই যুদ্ধে। বা এই যে পশ্চিমবঙ্গে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বোমাবাজির, শাসক দলের কিন্তু কোনো তাবড় বড় চেয়ারে বসে থাকা নেতার প্রাণ যাবে না। এই কনফ্লিক্টে, এই যুদ্ধে, এই যে বোমাবাজিতে সাধারণ মানুষ প্রাণ হারায়, সাধারণ মানুষের ঘর সংসার তছনছ হয়ে যায়। তাই আমরা সবসময় বলি যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা মানুষ, আমরা কথা বলতে জানি, আমরা লেখাপড়া করতে শিখেছি। যদি আমরা এগুলোর প্রয়োগ না করলাম তাহলে জঙ্গলে থাকা ন্যাংটো হয়ে ঘুরে বেড়ানো জন্তু জানোয়ারের থেকে আমাদের তফাৎটার কোথায় রইল? এই সমস্ত কিছু নিয়ে আরও যখন আপডেট আমি পাবো নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করুন এবং লাইক করুন। আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য। আমাদের ফেসবুক পেজ এই মুহূর্তে আমরা রিকভার করতে পারিনি, তাই আমাদের সমস্ত ফলোয়ারদের কাছে হাত জড়ো করে অনুরোধ করছি যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের এই ভিডিওগুলো যেরকম আগে আপনারা দেখতে পেতেন সেরকমভাবেই আবারও পেতে থাকেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার।